নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। হরিপদ বারান্দায় এসে দাঁড়ালো। দেখলো টুলটা বারান্দাতেই রয়েছে, ঠিক যেখানে থাকার কথা। হরিপদের মনে হলো হয়তো ঘরের ভেতর থেকে অন্য কোনো টুল ব্যবহার করেছে স্নিগ্ধা। সে বাড়ির পূর্ব পাশে গিয়ে দেখল কোথাও কোনো টুল নেই। তারপর বাড়ির পিছন দিকে আর পশ্চিম দিকে সামনের গেট পর্যন্ত গিয়ে খুঁজে দেখল, না, কোথাও কোনো টুল নেই। ঘরে ফিরে এসে ভুবনবাবুকে সে বলল, বাড়ির চারদিকে দেখে এলাম বাবু, কোথাও কোনো টুল নেই। যে টুলটা বারান্দায় থাকে সেটা বারান্দাতেই আছে। ভুবনবাবু গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, তার মানে স্নিগ্ধামা কিছু একটার ওপর দাঁড়িয়ে পাঁচিলে উঠেছিল, আর সেটা সুবীর বাবুদের বাড়ি থেকে কেউ দেখেছিল। তারপরই সম্ভবত স্নিগ্ধামায়ের পিছু নিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। তার অজ্ঞান অবস্থায় ওকে আবার ঘরে এনে শুইয়ে রাখা হয়েছিল। তিনি একটু থেমে বললেন, তারপর সেই মানুষটাই বা যেই হোক পূর্ব পাশে গিয়ে টুলটা দেখেছিল, আর আবার সেটা গিয়ে বারান্দায় রেখে দিয়েছে। চোখ টিপে ভাবলেন ভুবনবাবু। কিন্তু টুলটা বারান্দায় এনে রাখলো কেন? কি দরকার ছিল সেটাকে জায়গা মতো তোলার? আমরা যাতে সন্দেহ না করি তাই কি? তাহলে কি আত্মা নিজে টুলটা বারান্দায় তুলে রেখে গেছে? একটা চাপা নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু তাই যদি হয়, গেটে তালা লাগালো কেন? ওই একটা ব্যাপারই কিছুতেই মাথায় ঢুকছে না। সব কিছু যেন জট পাকিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। হরিপদর কপালেও চিন্তার ভাঁজ পড়ল। সে কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর সে খাওয়ার ঘরে গেল। ফ্লাক্স থেকে চা ঢালল 2টি কাপের মধ্যে, সঙ্গে বিস্কুটের একটা ছোট প্লেট। সব ট্রেতে সাজিয়ে সে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। স্নিগ্ধার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, আসবো মা ভেতরে? স্নিগ্ধা ভেতর থেকে বলল, এসো। হরিপদ ঘরে ঢুকে ট্রেটা খাটের একপাশে রেখে বলল, ওঠো মা, চা খেয়ে নাও, ওষুধটাও খেয়ে নিও পরে। স্নিগ্ধা উঠে বসল। চুলগুলো এলোমেলোভাবেই মুখ ছুঁয়ে আছে। সে হালকা ক্লান্ত হাসি দিল। হরিপদ বসে পড়ল বিছানার পাশে, চোখে জল, গলা কাঁপা কাঁপা। সে বলল, কি যে করো মা তুমি! যদি তোমার কিছু হয়ে যেত, ভাবতেও কষ্ট হচ্ছে। স্নিগ্ধা একটু চুপ করে থেকে বলল, কিচ্ছু হবে না হরি কাকা, ওই মহিলা আত্মা আমার সঙ্গে আছে। যেমন বিক্রম ভিলায় পল্লবী ছিল আমার পাশে, এখনও তেমনই কেউ আছে আমার রক্ষক হয়ে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ফুসফুস থেকে, যেন ভেতরের ভার কিছুটা হালকা করল। হরিপদ করুণ গলায় বলল, কিন্তু মা, আঘাত তো লেগেছে, রক্ত তো পড়েছে, আত্মা তাহলে বাঁচালো না কেন? স্নিগ্ধা বলল, হয়তো কোনো কারণে ঠিক সময় পারল না, ওরও তো সীমাবদ্ধতা থাকতে পারে। হরিপদ মাথা নিচু করে বলল, যা করবে সাবধানে করো মা, আমাদের কাউকে অন্তত জানিয়ে যেও। আর পূর্ব দিকে টুল নেই, টুলটা বারান্দাতেই আছে। স্নিগ্ধা অবাক হয়ে বলল, তা কি করে হয়? তাহলে কি
ওই মহিলা আত্মাই টুলটা জায়গায় এনে রেখেছে? কি জানি কি হচ্ছে, বুঝতে পারছি না। বড় খোকা কি বাথরুমে? হ্যাঁ। চা খেয়ে ওষুধ খাও মা। এই বলে হরিপদ একবার স্নিগ্ধার মুখের দিকে তাকালো, যেখানে ধকল, সাহস আর রহস্য একসঙ্গে লেগে আছে। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় বাথরুম থেকে বেরিয়ে এসে টেবিলে রাখা চায়ের কাপটা দেখে বলল, হরি কাকা চা দিয়ে গেছে? স্নিগ্ধা শান্তভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। চোখে ক্লান্তির ছায়া, তবুও একরকম প্রশান্তি। তন্ময় জিজ্ঞাসা করল, গ্যাসের ওষুধ খেয়েছো? স্নিগ্ধা ধীরে ধীরে মাথা নাড়ল। না, খাইনি এখনো। তন্ময় চট করে গ্যাসের ওষুধের স্ক্রিপ্টটা বের করল। এইটা খাও আগে। শুধু ব্যাসার ওষুধ খেলে পেটে গ্যাস হতে পারে। আগে গ্যাসের ওষুধটা খাও, তারপর ব্যথার খাবে। জলের বোতলটাও ওর দিকে এগিয়ে দিল সে। স্নিগ্ধা চুপচাপ সরে এসে গ্যাসের ওষুধটা খেলো। তারপর দুজনে একসাথে চায়ে চুমুক দিল। তন্ময় চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞাসা করল, মাথাটা খুব কি ব্যথা করছে? স্নিগ্ধা মাথা নাড়ল। তেমন না, সামান্য। চা খাওয়া হলে তন্ময় ব্যথার ওষুধ স্নিগ্ধার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা খাও, একটু পরে আর ব্যথা থাকবে না। স্নিগ্ধা ওষুধটা খেয়ে ধীরে তন্ময়ের পাশে এসে বসে পড়ল। মাথাটা আলতো করে তন্ময়ের কাঁধে রাখল সে, যেন এখানেই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। তন্ময় এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে হালকা গলায় বলল, খারাপ লাগছে শরীরটা? স্নিগ্ধা কিছু বলল না, চোখ বুজে রইল শুধু। তন্ময় ওর হাতটা নিজের হাতে নিয়ে ছিলে যাওয়া জায়গাটার কাছে আঙুল বুলিয়ে বলল, যখন অজ্ঞান হয়ে পড়েছিলে, যদি তখন ওরা তোমায় কোথাও আটকে রাখতো বা তোমার সাথে খারাপ কিছু করতো, তখন আমি তো এসব ভাবতেই আমার বুক কেঁপে উঠছে। আমায় তো ডাকতে পারতে। বিক্রম ভিলায়ও কত কি ঘটেছে তোমার সাথে, তুমি আমাকে কিচ্ছু বলনি। একা একাই রিস্ক নিয়ে সব সামলেছ। আমি ভীতু ঠিকই, কিন্তু তাই বলে কিচ্ছু বলবে না আমায়? স্নিগ্ধা চুপ, যেন তন্ময়ের কাঁধে মাথা রেখেই সব কথা বলে দিচ্ছে। তন্ময় তার চুলে হাত বুলিয়ে বলল, কিছু বলছো না কেন? স্নিগ্ধা ধীরে ধীরে মুখ তুলে তাকালো ওর দিকে, চোখে একরাশ বিস্ময় আর কোমলতা। তারপর মৃদু হেসে বলল, মাথায় কেটে গেছে, তাই তো তোমার যত্নটা পাচ্ছি। তন্ময় একটু থমকে গিয়ে চোখে চোখ রাখল। মানে, আমি বুঝি তোমার যত্ন করি না? অফিসের চাপ থাকে, অনেক দায়িত্ব থাকে, হয়তো সব সময় পাশে থাকতে পারি না, কিন্তু তোমার যত্ন যে আমার নিঃশ্বাসের মতো। আমি শুধু এইটুকুই তো চাই, তুমি থাকো আমার পাশে, আর কিচ্ছু চাই না। তন্ময় তার কপালে এক নরম চুমু খেয়ে ফিস ফিস করে বলল, সব সময় থাকবো, কথা দিলাম। ঠিক সেই মুহূর্তে দরজার ফাঁক থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, দাদা বাবু। স্নিগ্ধা চমকে উঠে তাড়াতাড়ি সোজা হয়ে বসল। তন্ময়ও অস্বস্তি ভরে একটু সরে বসল। দরজায় দাঁড়িয়ে মালিনী, চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি, মুখে এক চিলতে হাসি, তবে ঠোঁটের কোণ যেন জমাট, যেন সে সব কিছুই দেখেছে শুনেছে, অথচ কিছুই বলেনি। তন্ময় বলল, ভেতরে এসো মালিনীদি। মালিনী ধীরে ধীরে ঘরে ঢুকল। পায়ের শব্দ যেন মেঝেতে পা রাখছেই না, হয়ে উঠছে নিঃশব্দ, অথচ
উপস্থিতি ছড়িয়ে দিচ্ছে এক অজানা অস্বস্তি। সে নরম সুরে বলল, দুপুরে কি রান্না হবে তাই জানতে এলাম দাদাবাবু। কথাটা বলল তন্ময়কে উদ্দেশ্য করে, কিন্তু চোখ দুটো স্থির স্নিগ্ধার মুখের ওপর। চাহনিতে যেন এক ধরনের বিশ্লেষণ। দেখছে, মেপে নিচ্ছে, কোথায় যেন খোঁজ করছে কিছু। তারপর মালিনী বলল, সবজি তো তেমন কিছু নেই, তবে আপনি যদি বলেন আমি নিজেই বাজার থেকে যা যা দরকার নিয়ে আসতে পারি। এই কথার সঙ্গে সঙ্গে তার মুখে ফুটে উঠল একরকম আত্মবিশ্বাস। তন্ময় শান্ত গলায় বলল, না, তুমি যাও, বাজারে আমি নিজেই যাচ্ছি। সে খাট থেকে নামতে নামতে স্নিগ্ধার দিকে তাকালো, চিন্তিত মুখ, কিন্তু মালিনীর উপস্থিতিতে যেন একটু কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। মালিনী এবার স্নিগ্ধার দিকে ঘুরে তাকালো, গলার স্বর নামিয়ে বলল, বৌদি, কি হয়েছে তোমার? শরীর ভালো দেখাচ্ছে না একটুও? স্নিগ্ধা বলল, এই তো একটু পড়ে গিয়েছিলাম, ও কিছু না। মালিনী থেমে গেল, কিছু বলল না। তার চোখ যেন কোথাও ঘোরাফেরা করছে। স্নিগ্ধাও হাতের ছিলে যাওয়া জায়গায়, এমনকি চায়ের কাপের পাশে রাখা ব্যথার ওষুধের স্ট্রিপ, সব কিছুই যেন সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে। অনেকটা সেইভাবে যেভাবে কেউ দুর্ঘটনার প্রমাণ লুকোনো হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে সে। তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বলল, দাদাবাবু, তোমরা চাইলে আমি কিছুদিন সব কাজ করে দিতে পারি। বৌদির এখন বিশ্রাম দরকার। মুখটা কেমন ফ্যাকাশে, গলাটাও একটু শুকনো শোনাচ্ছে। তন্ময় কিছু বলার আগেই স্নিগ্ধা একটু জোর দিয়ে বলল, আমি ঠিক আছি, তুমি যাও। মালিনী মাথা নেড়ে ধীরে ধীরে পিছন ফিরে হাঁটা দিল। ঘর থেকে বেরোতে বেরোতেই হঠাৎ থেমে গেল এক মুহূর্ত। তার চোখ পড়ল স্নিগ্ধার ওপর, এক ঝলক, কিন্তু সেই চাহনিতে কিছু আছে, কোনো সহজ কথা ব্যাখ্যা করা যায় না এমন এক গভীরতা। চোখ যেন জমে থাকা কিছু ভাবনা, ঠোঁটে এক চিলতে অনির্বচনীয় হাসি। তা কি সহানুভূতি, নাকি তীব্র অভিমান, নাকি কিছু আরেকটা? স্নিগ্ধা নিজেও বুঝে উঠতে পারল না। মালিনী আর কিছু না বলে বেরিয়ে গেল নিঃশব্দে, কিন্তু দরজা পেরিয়ে যাওয়ার পরে তার চোখের সেই শেষ চাহনি যেন ঘরে থেকে গেল, দেওয়ালের ছায়ায়, বাতাসে আর স্নিগ্ধার মনে। তন্ময় হরিপদকে নিয়ে বাজারে বেরিয়ে পড়ল। টাটকা সবজি, মাছ, মাংস সব কিছু কিনে নিয়ে ফিরে এলো তারা। ঘরে ফিরেই তন্ময় তার বাবাকে নিয়ে বেরিয়ে গেল ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে। এই ফাঁকে রান্নাঘরে নেমে পড়ল মালিনী। মাছ ধুচ্ছে, মশলা বাটছে, সব কিছু ঠিকঠাকই চলছে, তবে তার নড়াচড়ায় যেন এক অদ্ভুত নিঃশব্দতা। মাঝে মাঝেই হঠাৎ পিছন ফিরে তাকাচ্ছে, যেন বুঝে নিতে চাইছে কেউ আছে কি না আশেপাশে। ওদিকে হরিপদ বাজারের ব্যাগ গোছাতে গোছাতে রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো। তার কানে ভেসে এলো মালিনী চাপা গলায় ফোনে কথা বলার আওয়াজ। না না, তাড়াহুড়ো করো না, আমি সব বুঝে নিচ্ছি, আমার কাজ সময় মতো সব হয়ে যাবে। ঘরে আতঙ্ক লুকিয়ে থাকলেও তা সম্পূর্ণ চাপা পড়ে যায়নি। হরিপদ নিঃশব্দে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। মালিনী কারোর উপস্থিতি টের পেল। তৎক্ষণাৎ ফোনটা কেটে দিয়ে সেটি কোমরে গুঁজে ঘুরে দেখালো। মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, এই যে হরি কাকা, রান্না একেবারে শেষের পথে,
আপনাদের জন্য স্পেশাল করে মাংসটা রান্না করলাম, খেয়ে আঙুল চাটতে থাকবেন। হরিপদ কিছু না বলে দোতলায় উঠে গেল। স্নিগ্ধা ঘর গোছাচ্ছে। দরজায় দাঁড়িয়ে হরিপদ চাপা গলায় বলল, মা। স্নিগ্ধা দরজার দিকে তাকিয়ে হরিপদকে দেখে বলল, এসো হরি কাকা। হরিপদ স্নিগ্ধার কাছে এসে চাপা স্বরে বলল, মালিনীকে আজকে ফোনে কথা বলতে শুনলাম। না না, তাড়াহুড়ো করো না, আমি সব বুঝে নিচ্ছি, আমার কাজ সময় মতো সব হয়ে যাবে। মা, ওকে কাজ থেকে ছাড়িয়ে দাও, আমার ওকে একদম পছন্দ হচ্ছে না। স্নিগ্ধা কিছুটা ভাবলেশহীন গলায় বলল, হয়তো কোনো ব্যাপারে কারোর সঙ্গে কথা বলছিল। কিন্তু ও তো শুধু আমাদের বাড়িতে কাজ করে, বাইরের কারোর সঙ্গে যোগাযোগ নেই, তাহলে কার সঙ্গে এমন কথা বলবে? হরিপদের গলায় স্পষ্ট সন্দেহ। স্নিগ্ধা ধীর গলায় বলল, বলছে হয়তো কারোর সঙ্গে। হরিপদর মুখটা অন্ধকার করে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা মনে মনে ভাবতে লাগলো, সত্যি কি মালিনী কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে? স্নিগ্ধার চোখ পড়ল রিনিদের বাড়ির দিকে। একটা কৌতূহল ধীরে ধীরে তাকে গ্রাস করতে লাগলো। মনে মনে ভাবল, এদের সবার সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব সব জানতে হবে। হঠাৎ তার মন পড়ে গেল স্কুলের এক পুরনো বান্ধবীর কথা, শান্তা। অনেক দিন কথা হয়নি, তবে বছর দুয়েক আগে রাস্তায় হঠাৎ দেখা হওয়ার সময় স্নিগ্ধা তার ফোন নাম্বার নিয়েছিল। সে মোবাইলের কল লিস্ট ঘেঁটে শান্তার নাম্বারটা খুঁজে বের করলো। তারপর তাকে কল করলো। ফোনটা রিং হওয়ার কিছুক্ষণ পর শান্তা রিসিভ করে বলল, হ্যালো। শান্তা, আমি স্নিগ্ধা বলছি, কেমন আছিস? ও, তুই? আছি মোটামুটি, এতদিন পর মনে পড়ল? আরে না রে, নানা ব্যস্ততা, তাই আর ফোন করা হয়নি। আজ একটা দরকারে তোকে ফোন করলাম। বল, কি দরকার? আমাদের সঙ্গে পড়তো রিনি, ওর সঙ্গে তোর যোগাযোগ আছে? কোন রিনি? আরে তোর সঙ্গে তো ওর খুব ভালো বন্ধুত্ব ছিল স্কুলে। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ওর সঙ্গে এখন আর যোগাযোগ নেই। স্কুল পাশ করে কলেজে ঢুকেই আমাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি তেমন। বছরখানেক আগে দেখা হয়েছিল একবার, পাত্তাই দিল না। পোশাক আশাক দেখে মনে হয়েছিল বড় ঘরে বিয়ে হয়েছে। তুই জানিস ওর মা এখনো বেঁচে আছে কি না? না রে, তখন তো ছিল, এখন জানি না। আচ্ছা, ওর বাবার বাড়ি কোথায় জানিস? হরিতলায় থাকতো আগে, এখনো ওখানে আছে কি না তা জানি না। ওর বাবার নাম মনে আছে? না রে, মনে পড়ছে না, কত বছরের পুরনো কথা। আচ্ছা, এসব প্রশ্ন করছিস কেন? কিছু হয়েছে কি? না না, দরকার ছিল একটু। হরিতলায় আমার এক আত্মীয়ের বাড়ি আছে, খোঁজ নিয়ে তোকে জানাবো। খুব ভালো হবে তাহলে। রিনির ব্যাপারে সব কিছু জেনে আমাকে জানাস কিন্তু। রাখি এখন, পরে আবার কথা হবে। এই বলে স্নিগ্ধা ফোনটা কেটে দিল। মুখটা চিন্তায় ভার হয়ে এলো। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে দেখল বাবা সুকৃতিবাবু। সে দ্রুত ফোনটা ধরে নিল। কেমন আছিস মা? উপাস থেকে ভেসে এলো সুকৃতিবাবুর গলা। স্নিগ্ধা নিজের শরীর খারাপের কথা লুকিয়ে বলল, ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? ভালোই আছি। তোর শ্বশুরবাড়ির সবাই, তন্ময়, সব ভালো আছে তো? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে, সংক্ষেপে জবাব দিল স্নিগ্ধা। তোরা একদিন ঘুরে যা, তোর মা কথা বলবে। এরপর ফোনে বলাকা সবার খোঁজ খবর নিল। কথার মাঝে জানালো অরূপার শাশুড়ির শরীরটা বেশ খারাপ হয়েছে। দুপুরে মালিনীর রান্না সবাই চেটে পুটে খেল।
হরিপদ মালিনীর রান্না ভালো লাগলেও সে মুখে কিছু না বলে চুপচাপ খেল। বিকেলের নরম রোদে স্নিগ্ধার শরীরটা বেশ কিছুটা চাঙ্গা লাগছে। তন্ময়কে সঙ্গে নিয়ে সে বাইকে চেপে বেরিয়ে পড়ল অরূপাদের বাড়ির দিকে। বাতাসে হালকা ঠান্ডা, শহরের ধুলোমাখা রাস্তাও যেন আজ একটু মনে হচ্ছে হালকা। পথটা খুব একটা দীর্ঘ নয়, বাইকে বড়জোর 9-10 মিনিট। মাঝপথে বাজারে নেমে কিছু ফল আর মিষ্টি কিনল তন্ময়। তারপর আবার বাইকে উঠে পড়ল তারা। ছোট্ট একটা একতলা বাড়ি, সাদা রঙের দেওয়াল, বারান্দার রেলিংয়ে কিছু শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট ঝুলছে। বাইকটা এসে থামতেই অরূপা গেট খুলে বলল, এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকতেই দেখল অরূপার স্বামী অয়ন খাটে বসে খবরের কাগজ পড়ছে। ওরা ঢুকতেই কাগজটা ভাঁজ করে সরিয়ে রেখে বলল, বসো। স্নিগ্ধা হাতের ফল আর মিষ্টির প্যাকেটটা অরূপার হাতে দিল। আমি আগে মাসিমাকে দেখে আসি, এই বলে স্নিগ্ধা চলে গেল মাসিমার ঘরে। অয়ন চুপচাপ তাদের নিয়ে গেল ভেতরের ঘরে। খাটে শুয়ে আছেন তনিমা দেবী। মুখটা কেমন যেন শুকনো, চোখে গভীর চাহনি। স্নিগ্ধাদের দেখে যেন একটু চমকে উঠলেন। চোখে মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তো তোমরা কেন এসেছ? গলা যেন কেঁপে উঠল তার। কোনো বিপদ হয়েছে কি বাড়িতে? এই বলেই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। না না মাসিমা, স্নিগ্ধা বলল তার হাত ছুঁয়ে, সব ঠিক আছে, আপনাকে উঠতে হবে না, শুয়ে থাকুন। অয়ন দুটো চেয়ার এগিয়ে দিল। তন্ময় বসে পড়ল। স্নিগ্ধা তনিমা দেবীর খাটের পাশে গিয়ে বসল। তনিমা দেবীর চোখে আবার সেই অস্বস্তিকর ছায়া, যেন ভেতরে কিছু একটা চাপা দুশ্চিন্তা, কিছু একটা গোপন করার তাগিদ। স্নিগ্ধা বলল, কেমন আছেন মাসিমা? আগের থেকে ভালো আছি। অরূপা চা নিয়ে ঘরে ঢুকল। ধোঁয়া ওটা কাপগুলো ট্রেতে। চা খাও সবাই। তনিমা দেবী কেমন যেন অস্বস্তি নিয়ে বললেন, আমার শরীরটা ভালো লাগছে না, কথা শুনলে খারাপ লাগছে, তোমরা ওই ঘরে গিয়ে চা খাও। স্নিগ্ধা একটু থমকে গেল। অন্য সময় হলে মাসিমা কত যত্ন করতেন, খাতিরে ভরিয়ে দিতেন। আজ যেন উল্টো, তাদের উপস্থিতি যেন বিরক্তিকর। তারা পাশের ঘরে গিয়ে চুপচাপ চা আর সিঙাড়া খেল, কথাও বলল কিছু সময়। তবে স্নিগ্ধার মন পড়ে আছে তনিমা দেবীর ঘরটায়। স্নিগ্ধা আবার গেল তনিমা দেবীর ঘরে বিদায় জানাতে। দরজা আবজানো, ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত দৃশ্য। তনিমা দেবী খাটের নিচে হাঁটু গেড়ে বসে আছেন, খাটের নিচের দিকে হাত বাড়িয়ে কিছু একটা করছেন। স্নিগ্ধা গলা কেঁপে উঠল, মাসিমা, আপনি পড়ে গেছেন নাকি? সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ধরতে গেল তাকে। তনিমা দেবী তাড়াতাড়ি খাট ধরে উঠে পড়লেন। না না, পড়িনি, আমি ওষুধ খেতে গিয়েছিলাম, একটা ট্যাবলেট পড়ে গিয়েছিল নিচে, বললেন হাঁপাতে হাঁপাতে। ঠিক তখনই অরূপা ঘরে ঢুকে বলল, এখন তোমার তো কোনো ওষুধ খাওয়ার সময় না, আবার পড়ে গিয়ে অঘটন ঘটাবে, শুয়ে থাকো মা। তনিমা দেবী কিছু বললেন না, ধীরে ধীরে খাটে উঠে বসে পড়লেন। স্নিগ্ধা নরম গলায় বলল, আমরা যাচ্ছি, আপনি সুস্থ হলে আমাদের বাড়িতে যাবেন। তনিমা দেবী চুপ থাকলেন। স্নিগ্ধারা বেরিয়ে এলো। চারপাশ অন্ধকার হয়ে গেছে। রাস্তায় হালকা আলো, কুকুর ঘুরে বেড়াচ্ছে। একটা নিস্তব্ধতা ভর করছে চারপাশে। স্নিগ্ধা আর তন্ময় বাড়ির কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ তন্ময় বাইক থামিয়ে বলল, তুমি একটু দাঁড়াও স্নিগ্ধা, আমার বাথরুম পাচ্ছে খুব। স্নিগ্ধা কিছু না বলেই বাইক থেকে নেমে দাঁড়ালো। রাস্তা ফাঁকা, পাড়ার গাছগুলো হাওয়ায় হালকা কাঁপছে। হঠাৎ সব আলো নিভে গেল, চারপাশ ঢেকে গেল ঘন অন্ধকারে। পুরো পাড়া নিস্তব্ধ।
এক ঝলক জোর হাওয়া এলো, যেন হঠাৎ কারোর শ্বাস ফেলা, আর সঙ্গে সঙ্গেই কিছু একটা ধাক্কা খেলো স্নিগ্ধার পায়ে। সে চমকে উঠল, মাটির দিকে তাকালো স্নিগ্ধা। অন্ধকারে কিছু একটা পড়ে আছে তার পায়ের কাছে, ছোট চ্যাপ্টা, কি জিনিস বুঝতে পারছে না। সে ধীরে ধীরে ঝুঁকে পড়ল, হাত বাড়িয়ে সেটা তুলল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ চারপাশে আলো জ্বলে উঠল। আলোর ঝলকে স্নিগ্ধা দেখল ওটা একটা ছবি। ছোট পুরু কাগজের কোণাগুলো ভাঁজ হয়ে আছে, খানিক বিবর্ণ আর ধুলো মাখা, কিন্তু ছবির মাঝখানে যা দেখতে পেল তাতে তার বুক ধক করে উঠল। ছবিতে দেখা যাচ্ছে একজন শাড়ি পরা মহিলা, বয়স বড়জোর 25-26। তার চোখে একরকম নির্লিপ্ত শূন্যতা, যেন ক্যামেরার ফ্ল্যাশের ঠিক আগের মুহূর্তের সময় থেমে গিয়ে সেই দৃষ্টিকে আটকে রেখেছে চিরতরে। তিনি এক হাতে ধরে আছেন ছোট্ট একটি শিশুর হাত, বছর দেড়েকের মতো, আর সেই শিশুটির মুখ। স্নিগ্ধার নিঃশ্বাস এক লহময় আটকে গেল। চোখের সেই চাহনি, নাকের গঠন, ঠোঁটের হালকা বাঁক, এ তো বুলি। ছবিটি স্পষ্ট কোনো স্টুডিওতে তোলা। পিছনের ব্যাকড্রপে ফিকে ফিকে একটা নাম চোখে পড়ল, স্টুডিও ছায়াপথ, সোনারপুর। অদ্ভুতভাবে সেটাও খানিকটা ঝাপসা, তবু পড়া যাচ্ছে। কিন্তু ছবির রং যেন মুছে যাওয়া দিনের মতো ফিকে। এক ধরনের মৃত আলো লেগে আছে তার গায়ে, আর নিচের দিকে মহিলা আর শিশুটির নিম্নাঙ্গে লালচে কিছু একটা ছড়িয়ে পড়ে আছে, ঘন থকথকে দাগের মতো। স্নিগ্ধার কপাল কুঁচকে গেল। রক্ত, না রং, নাকি অন্য কিছু? আর ছবির এক কোণে যেন নিঃশ্বাস নিচ্ছে, জ্যান্ত কিছু বলে উঠবে এক্ষুনি। স্নিগ্ধা ভাবল, হাওয়ায় এটা এসে আমার সামনে পড়েছে, নিশ্চয়ই সেই মহিলা আত্মা এটা আমার সামনে এনে ফেলেছে। স্নিগ্ধা ধীরে ধীরে রুমাল বের করে ছবিটার ওপর জমে থাকা ধুলো মুছতে গেল। তার আঙুল স্পর্শ করল লালচে অংশটায়। ঠিক তখনই সব আলো নিভে গেল। এক মুহূর্তে চারদিক ঢেকে গেল ঘন গা ছমছমে অন্ধকারে। এক ঝলক ঠান্ডা হাওয়া এলো, তীক্ষ্ণ, হাড় কাঁপানো, যেন কারোর দমকা নিঃশ্বাস পিঠ ছুঁয়ে চলে গেল। সেই হাওয়ার টানে ছবিটা স্নিগ্ধার হাত থেকে ধীরে ধীরে নিঃশব্দে ছুটে গেল, পাতার মতো, হালকা অথচ অদ্ভুত নিঃসঙ্গ। স্নিগ্ধা কিছু বলতে চাইল, গলা শুকিয়ে গেল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ আটকে গেল গলার গভীরে। শুধু চোখের সামনে দেখতে পেল ছবিটা হাওয়ায় ভেসে ভেসে মিলিয়ে গেল অন্ধকারের দিকে। ঠিক সেই মুহূর্তে আলো ফিরে এলো। চারপাশ আবার আগের মতো, রাস্তা, গাছ, আলো, দূরে হেঁটে যাওয়া কুকুর, সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। কিন্তু স্নিগ্ধার বুক ধড়ফড় করছে। তার হাতটা এখনো হাওয়ায়, শূন্য, ফাঁকা, স্তব্ধ। ছবিটা নেই। পিছন থেকে তন্ময়ের গলা এলো, কি দেখছো, চলো। স্নিগ্ধা চমকে উঠে ঘুরে তাকালো। গলা শুকিয়ে গেছে, চোখে একটা এলোমেলো বিভ্রান্তি। সে ফিসফিস করে বলল, একটা ছবি উড়ে এসেছিল, একজন মহিলা আর আরেকটা ছোট্ট মেয়ে। মেয়েটাকে দেখতে একদম বুলির মতো।
আমি নিশ্চিত ওটা বুলি। তন্ময় একটু সামনে এগিয়ে এসে থমকে দাঁড়ালো। গলার স্বর কেমন গম্ভীর হয়ে গেল। ছবির মহিলাটিকে তুমি চেনো? দেখেছো আগে কোথাও? স্নিগ্ধা মাথা নাড়ল। না, কখনো না। কিন্তু আমি জানি সেই মহিলার আত্মাই এই ছবিটা আমাকে দেখিয়েছে, যেন কিছু বলতে চায়। হয়তো তোমাকে দেখে সেটা সরিয়ে নিল। তন্ময় চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, চলো বাড়ি যাই। স্নিগ্ধা আর কিছু বলল না, ধীরে ধীরে বাইকে উঠে বসল। তন্ময় বাইক চালাতে শুরু করলো, কিন্তু স্নিগ্ধার চোখ রাস্তার পাশে, মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে। যদি আবার কিছু দেখা যায়, যদি সেই আত্মা ফের কিছু বলতে আসে। তারা বাড়ির গেটে পৌঁছতেই বাইকের শব্দের সাড়া পেয়ে হরিপদ তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এলো। একটাও কথা না বলে দ্রুত গ্যারেজ ঘরে তালা খুলে দিল। তারপর যেন কিছু তাড়ায় ঠিক যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেল। স্নিগ্ধা আর তন্ময় একে অপরের দিকে তাকালো। তন্ময় খানিক অবাক হয়ে বলল, এমন তাড়াহুড়ো কেন হরি কাকার? বাবার শরীর খারাপ হলো না তো? স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। সে দ্রুত ঘরে গেল। তন্ময়ও বাইকটা রেখে গ্যারেজের তালা দিয়ে সেও ভেতরে ঢুকল। ঘরে ঢুকতেই এক মুহূর্তের জন্য স্নিগ্ধা আর তন্ময় দুজনেই স্থির হয়ে গেল। বসার ঘরে অদ্ভুত এক দৃশ্য। সুরেনবাবু, ভুবনবাবু, হরিপদ আর মালিনী মেঝেতে মাদুরের ওপর বসে লুডো খেলায় মগ্ন। চারজনের চোখ বোর্ডে। কার ঘুঁটি কোথায় চলবে তা নিয়েই ব্যস্ত আলোচনায়। তন্ময় মুখ টিপে হেসে বলল, এই জন্যই হরি কাকার এত তাড়াহুড়ো। ভুবনবাবু ঘাড় ঘুরিয়ে বললেন, তনিমা দেবীর শরীর কেমন আছে? তন্ময় জবাব দিল, এখন একটু ভালো আছেন। স্নিগ্ধা মালিনীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি এখনো বাড়ি যাওনি? মালিনী ম্লান হেসে বলল, না বৌদি, আজ যাব না। কাল গিয়ে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। এবার থেকে এখানেই থাকবো, তোমাদের সব কাজ করব। আমার নিজের বাড়িতে একা একা আর ভালো লাগে না। তার কণ্ঠে যেন এক ধরনের নরম অথচ অদ্ভুত দৃঢ়তা, যেন এই বাড়িটাকে সে আপন করে নেওয়ার অদৃশ্য অনুমতি খুঁজে নিচ্ছে। হরিপদ স্নিগ্ধার দিকে না তাকিয়ে লুডোর ঘুঁটি ফেলতে ফেলতেই বলল, ও থাকলে খুব ভালো হবে মা, তোমার ওপর চাপ কমবে। স্নিগ্ধার ভুরু কুঁচকে উঠল। এই হরি কাকা যে মালিনীকে পছন্দই করে না, সে আজ মালিনীর পক্ষ নিচ্ছে, তার সঙ্গে বসে লুডো খেলছে। স্নিগ্ধা চাপা গলায় জিজ্ঞাসা করল, মালিনীদি কোন ঘরে থাকবে? সুরেনবাবু গম্ভীর গলায় বললেন, আমাদের বাড়িতে থাকার জায়গার তো অভাব নেই মা। মালিনী তৎক্ষণাৎ বলে উঠল, আমি খাওয়ার ঘরের এক পাশের মেঝেতে শুয়ে থাকবো বৌদি। হরিপদ মাঝপথে কথা কেটে বলল, না না, ওখানে নয়, আমি কর্তাবাবুর ঘরের মেঝেতে শোবো। তাতে কর্তাবাবুকে রাতে দেখাশোনা করতে সুবিধে হবে, আর আমার ঘরটিতে মালিনী থাকবে। এক অদৃশ্য শীতলতা যেন ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল। স্নিগ্ধা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছে। কিছু একটা ঠিক নেই। চোখে একরকম দুঃসহ ব্যাখ্যাতীত অস্বস্তি নিয়ে সে চুপচাপ ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতে লাগল। পিছনে পিছনে তন্ময়ও হাঁটছে। ঘরের নীরবতার সঙ্গে যেন তাল মিলিয়ে বাজছে ছায়ার সঙ্গীত। সিঁড়ি ভেঙে
ঘরে পৌঁছে তন্ময় বলল, তুমি এতটা রেগে গেলে কেন? মালিনীদি থাকলে তোমার সুবিধেই হবে। শরীরটাও ভালো নয় তোমার। স্নিগ্ধা ঘুরে দাঁড়িয়ে ধীর গলায় বলল, মানে কি? শরীর ভালো নেই, মাথায় একটু কেটেছে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি একেবারে অচল হয়ে পড়িনি। আর মালিনীদিকে আমরা আদৌ চিনি? দিনে কাজ করছে ঠিক আছে, তাই বলে রাতেও থাকবে? তন্ময় ধীর গলায় বলল, ওর কেউ নেই, তাছাড়া কাকু আর বাবা তো থাকতেই বলছে। আমি কি বলি বলো? কয়েকদিন দেখি না হয়, তারপর যদি বুঝি খারাপ তো তখন ছাড়িয়ে দেওয়া যাবে। স্নিগ্ধা কিছু না বলে কাপড় নিয়ে বাথরুমে ঢুকল। বাথরুমের দরজা বন্ধ হতেই যেন শব্দটা ঘরের মধ্যে ভারী হয়ে উঠল। আর তন্ময় চুপচাপ একটু দাঁড়িয়ে থেকে পোশাক পাল্টাতে লাগলো। স্নিগ্ধা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এলো। মনে মনে বলল, রান্না করতে হবে, দেরি হয়ে গেছে আসতে। সে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। খাবার ঘরের দিকে পা বাড়াতেই এক গন্ধ, ঝাল ঘি ভাজা মশলার সুগন্ধ মিশে একরকম অপার্থিব উষ্ণতা তৈরি করছে। টেবিলের সামনে সে স্নিগ্ধা স্তব্ধ। মালিনী খাবার টেবিলে নিখুঁতভাবে থালা বাসন সাজিয়ে রেখেছে। একপাশে সাদা ভাত, রুটি রাখা, তার পাশে মুগ ডাল আর নরম আলু পোস্ত। বেগুন ভাজা একপাশে রাখা আছে। আছে মাছের ঝোল আর একটা কাঁচের বড় বাটিতে ঘন ঝোলের চিকেন। টেবিল ঘিরে সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদ চুপচাপ বসে, যেন কেউ ঘণ্টা বাজিয়ে খাওয়ার ডাক দিয়েছে। স্নিগ্ধাকে দেখেই মালিনী হেসে উঠল। সে হাসি যেন একটু বেশিই চওড়া, একটু বেশি প্রশ্রয়ময়। এসো বৌদি, বসো খেতে। দাদাবাবু কখন খাবে? স্নিগ্ধা কিছু বলল না, মুখে হাসি নেই, ভ্রু কিঞ্চিত কুঁচকে গেছে। চোখ ঘুরিয়ে রান্নাগুলোর দিকে তাকালো। এক একটা পদ যেন নিখুঁত পরিকল্পনার মতো সাজানো। হরিপদ পাশে থেকে বলল, বসো মা, দেখো মালিনী কি অপূর্ব রান্না করেছে। যার যা পছন্দ একেবারে তাই। ভারী লক্ষ্মী মেয়ে গো। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে রইল হরি কাকার দিকে। এই হরি কাকা, যার মালিনীর রান্না ভালো লাগলেও মুখ ফুটে কিছু বলেনি, এখন তার মুখে এমন প্রশংসা! স্নিগ্ধার ভেতরে কোথাও একটা অজানা শব্দ ছায়ার মতো ছড়িয়ে পড়ল। এত যত্ন, এত মিষ্টি ব্যবহার, এত অল্প সময়ই সবার মন জয় করে নেওয়া, এটা কি শুধুই নিষ্ঠা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু? তার চোখ গিয়ে থেমে রইল মালিনীর মুখে। অদ্ভুত শান্ত নিক্লান্ত হাতে খাবার সাজাচ্ছে, কিন্তু সেই চোখে কিছু একটা লুকোনো, যেন প্রশান্তির আড়ালে বসে আছে একটা অভিসন্ধি। স্নিগ্ধার মনে একের পর এক প্রশ্ন উঠতে লাগলো। মালিনীদি কি সত্যি আন্তরিকতার টানে সব করছে, নাকি নিখুঁত এই উপস্থাপনাটাও এক পরিকল্পনার অংশ? এই বাড়িতে থাকতে চাওয়া নিছক একাকিত্বের কারণে, নাকি এর পিছনে আছে আরও কিছু? খুব ধীরে স্নিগ্ধা চেয়ারে বসে পড়ল। চারপাশে ভেসে বেড়াচ্ছে গরম ভাত, বেগুন ভাজার গন্ধ, বাটিতে চামচের টুংটাং আওয়াজ, আর কোথাও কোনো এক অদৃশ্য দৃষ্টির চাপ যেন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর, অদেখা অথচ অনুভবযোগ্য। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 31 থেকে 33 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।